আসলেই বিষয়টি খুবই মর্মান্তিক। বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু গতকালকের ম্যাচে হেরে গেছে। পুরো বাংলাদেশ সহ পুরো বিশ্ব কিন্তু সেটা জেনে গেছে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়। বিষয়টি কিন্তু কোনোভাবেই বাঙালিরা মেনে নিতে পারতেছে না, বরং আমিও মেনে নিতে পারতেছিলাম না। কেননা বাংলাদেশের মাত্র টার্গেট ছিল 136 রান, অর্থাৎ 135 রান অতিক্রম করলেই কিন্তু বাংলাদেশ দল জয়লাভ করত। কিন্তু আমরা যেটা দেখলাম প্রথম অবস্থায় জাকির হাসান উনি কিন্তু টসে জিতে বাংলাদেশ কিন্তু ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল, এবং অবশ্যই সিদ্ধান্তটি আমি বলবো ভালো ছিল। কেননা বাংলাদেশ চাইছিল টার্গেট নিয়ে খেলার জন্য, এবং তারা কিন্তু ভালো পজিশনে একটা রানের মধ্যে কিন্তু পাকিস্তানকে আটকিয়ে রাখতে সক্ষম হয়েছিল, এবং এই রানটা চেজ করা কিন্তু বাংলাদেশের পক্ষে খুবই সহজ ছিল। এবং এই সহজ কাজটা কিন্তু জটিল করে তুললো এই পারভেজ হাসান ইমন বলা চলে। প্রথম উইকেটটায় পারভেজ হাসান ইমনের তিনি কিন্তু 0 রানে আউট হয়ে গেলেন, অর্থাৎ বাংলাদেশকে একটা ধাক্কার মুখে পৌঁছে দিলেন প্রথম পারভেজ হাসান ইমন। এবং তার ফিল্ডিং নিয়েও আমার কিছু দ্বিমত আছে, কেননা আমরা দেখেছিলাম যে বাংলাদেশ যখন ফিল্ডিং করে তখন একটি রান আউটের মুহূর্ত চলে এসেছিল, এবং আমরা যেটি দেখেছিলাম যে পারভেজ হাসান ইমন যদি বলটা সঠিকভাবে সঠিক জায়গায় থ্রো করতে পারতো তাহলে কিন্তু আমরা একটা রান আউট পেতাম, এবং বেশ কিছু ক্যাচ কিন্তু বাংলাদেশ মিস করেছে। যাই হোক, ক্যাচ মিস আর রান আউট এই প্রসঙ্গটা যদি নাও আমরা ধরি, তাও কিন্তু বাংলাদেশ সফলভাবে কিন্তু তারা কিন্তু সফলভাবে বল করে কিন্তু পাকিস্তানকে 135-এর মধ্যে আটকে রেখেছিল। এবং এই 135 রান করতে গিয়ে বাংলাদেশের ব্যাটাররা যেটা করলো যে সবাই দেখি আমি 6 মারতে গিয়ে ক্যাচ আউট হচ্ছে। আসলে এখানে তো 6 মারার কোনো দরকারই ছিল না বাংলাদেশ দলের, কেননা যেহেতু 120 বলে 136 রান দরকার বাংলাদেশের। আমার মনে হয় যে বাংলাদেশ যদি 100 বল খেলতো, বাকি 20 বল যদি ডট দিত, 100 বলে 1 রান করে নিলেও 100 রান হয়, অর্থাৎ এর মধ্যে কিন্তু অবশ্যই ডাবল ট্রিপলও কিন্তু চলে আসতো, এবং মারতে গেলে অবশ্যই কিছু ফোরও হইতো। তাহলে ওই দিক দিয়ে আমাদের 6 কেন মারতে হবে? 6 তো মারার কোনো দরকার ছিল না। এবং বাংলাদেশ দল বরাবরই যেটা ভুল করে, সবাই 6 মারতে গিয়ে আউট হয়ে যায়। আসলে বাংলাদেশ দল কিছুদিন আগে কিন্তু আমার মনে হয় যে তারা কিন্তু রড দিয়ে প্র্যাকটিস করছিল। তারা কি মনে করে যে তারা আসলে খুবই হার্ড হিটার হয়ে গেছে, সবাই ছক্কা মারতে পারবে? আসলে তাদের এই বিষয়টা আমি বুঝি না। আর জাকির হাসান অনিক, এনার যে ক্যাপ্টেন্সি বলা চলে, বোলিং দিয়া ভালোই উনি করছে, ভালোভাবে আটকাইতে পারছিল, কিন্তু এনার যে এক্সপ্রেশন মাঠের মধ্যে শুধু দেখি চুইনগাম চিবাই, 100 মান চুইনগাম চিবাই, এই বিষয়টা আমার খুবই খারাপ লাগছে। এবং ওনার চুলগুলো আসলে তেমনটা ভালো লাগেনি। চুল ওনার অবশ্যই ছোট করা দরকার। এবং আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে তার কোনো কিন্তু ইয়াই ছিল না, কোনো এক্সপ্রেশনে নাই, উনি যেন মাঠে নেমলেই যেন বাংলাদেশ জিতে যাবে এমন একটা অবস্থা। এবং অবশ্যই যেটা আমাকে খুবই খারাপ লেগেছে তার চুনগাম চিবানোর দৃশ্যটি, এটি মোটেও আমি ভালোভাবে নেইনি। এবং আর কি বলবো, তৌহিদ হৃদয়, শামীম হোসেন যাই হোক ভালো রান করছে কালকে, তৌহিদ হৃদয়, তারপরে হচ্ছে পারভেজ হাসান ইমন, সাইফ হাসানও রান করছে, মোটামুটি যা করছে করছে। প্রতিটা ম্যাচে সাইফ হাসানের উপর নির্ভরশীল থাকবে তেমন তো না, কেননা যে বাংলাদেশ দল কিন্তু আমাদের 11 জন প্লেয়ার নিয়ে খেলা। প্রতিদিনে যে সাইফ হাসান ভালো রান করবে তা তো না, তাও যা করছে ভালো করছে। কিন্তু আসলে এরা কি করলো? পারভেজ হাসান ইমন ওনাকে কি জন্য স্কোয়াডে রাখা হয়? কালকে যখন আমি খেলা দেখি তখন আমার নেট সমস্যা হচ্ছিল, তার কারণে আমি মোবাইল অ্যাপস থেকে বাইরে হয়ে ফেসবুকে খেলা দেখা শুরু করলাম। তো একটা কমেন্ট আমি দেখলাম যে একজন কমেন্ট করতেছে ফেসবুক লাইভে যে পারভেজ হাসান ইমনকে কেন দলে রাখা হয়? উনি কি যারা নির্বাচক প্যানেল আছে তাদের কি কোনো গোপন ভিডিও করে রাখছে যার কারণে পারভেজ হাসান ইমনকে বারে বারে দলে রাখা হয়? আরে পারভেজ হাসান ইমনের কথা যদি আমি বলি, এর আগে যে ইন্ডিয়ার সঙ্গে খেলা হইলো উনি তো জসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডা এদের বলগুলো ফেসে করতে পারে না। জাস্ট দেখলাম আমি স্পিন বলগুলো একটু ভালোভাবে ফেস করতে পারে, কিন্তু কেন ওনাকে রাখা হয় দলে আমি সেটাই বুঝতেছি না। আর জাকির হাসান অনিক উনি যদি একটু ভালোভাবে রান করতো, শামীম হোসেন যা করছে করছে, তারপর হৃদয় আসলে কোনোভাবেই রান পাচ্ছে না। এবং 136 রান, এটা কোনোভাবেই বাংলাদেশের হারকে আমরা মেনে নিতে পারতেছি না। অবশ্যই বাংলাদেশ এই ম্যাচটি জয়লাভ হতো এবং ভারতের সঙ্গে কিন্তু আমরা ফাইনাল খেলতাম। আমাদের ফাইনালটা মিস্টেক হয়ে গেছে, অবশ্যই এটা খুবই দুঃখজনক।
তো ভিউয়ার্স, কেমন লাগতেছে আমাদের ভিডিওগুলি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাজ্জাদ ব্লগ ফ্রম রংপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, এবং যারা আমাদের ভিডিওগুলো ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুকটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকেই, দেখা হবে অন্য একটি ভিডিও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।